কারণ গোপন চুক্তি খারাপ হলে যে কোনো গোপন কথাই খারাপ, নাকি শুধু চুক্তি গোপন হলে খারাপ আর অন্য কথা চুক্তির ভালো? কথা বলা হয় না না, গোপন চুক্তি খারাপ না ভাই। না, বলছি না না, গোপন চুক্তি খারাপ না। আপনি আমাকে বলেন গোপন চুক্তি খারাপ না ভালো? না, বলছে যে এখানে চুক্তির কোনো কথা বলা হয়েছে। আসেন, আপনি আমাকে শুধু এইটুকু বলেন যে গোপন চুক্তি ভালো না খারাপ? না, অবশ্যই গোপন চুক্তি খারাপ। হ্যাঁ, তার মানে চুক্তির কথা গোপন রাখলে খারাপ, কিন্তু গোপনীয়তার জন্য যদি কথা দেওয়া হয় সেটাও একটা চুক্তি, অলিখিত চুক্তি, এটা ওয়াদা যে আমি আপনার কথা গোপন রাখবো, উনি সেটা রেখেছেন, তাই না? তো তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, আপনি নিশ্চয়ই বক্তব্য দুটি শুনেছিলেন জামায়াত আমিরের, একটি যেটি হচ্ছে নির্বাচন সরকার জানেন কবে এই আলাপ হয়েছিল ভারতীয় কূটনীতিবিদ বা ভারতীয় প্রতিনিধিদের সাথে? এটি অসুস্থ হওয়ার পরে তিনি বলছেন। তার মানে বেশ কয়েক মাস। তো এত মাস ধরে এটা গোপন থাকলো কেন? কেউ জিজ্ঞেস করে না সেজন্য? মানে আমি বুঝি নাই, উনি তো এটা গোপন রেখেছেন। এটি আমিও বুঝতে পারছি না আসলে। এতদিন গোপন রেখে হঠাৎ ওনার মনে হয়েছে যে এখন এটা বলতে হবে, উনি রয়টার্সকে বলেছেন। ভারতীয় কূটনীতিক বলছেন যে এটি গোপন রাখতে হবে। হ্যাঁ, তার মানে উনি ওই কথা শুনেছেন, তাই না? ওই কথাটি আমল করেছেন। আরেকটা মজার কথা আমরা একটু আগে শুনেছি, বিএনপি আর জামাতের যে ঐক্য হয়েছিল এটা নাকি আওয়ামী লীগ ছিল বলে হয়েছিল, মানে আওয়ামী লীগ না থাকলে এই ঐক্যের দরকার ছিল না। তার মানে এটা আদর্শিক ছিল না, ওইটা আওয়ামী লীগ ঠেকানোর ঐক্য ছিল। আবার এখন যে ঐক্য হচ্ছে, অবশ্যই উনি স্বীকার করেছেন, তাহলে এখন যে ঐক্য হচ্ছে সেটাও আবার বলছে এটা নির্বাচনের ঐক্য, এটাও কিন্তু আসলে আদর্শিক ঐক্য না। তার মানে জামাত কখনোই আদর্শিক ঐক্য করে না, সবসময় নির্বাচনে জেতার জন্য এরে ঠেকানোর জন্য ওরে ঠেকানোর জন্য ঐক্য করে। ঐক্যের সরকার চার জামায়াত, গতকাল থেকেই এই বিষয়টি নিয়ে আবারও আলোচনা চলছে। জামায়াত আমিরের একটি বক্তব্য নিয়ে, বিশেষ করে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে তার বৈঠক নিয়ে রয়টার্সের একটি প্রতিবেদন, সেখান থেকে এই বিষয়টি এসেছে। আমি আলোচনায় যাবার আগে সেই বক্তব্যের কিছু অংশ আমি একটু উল্লেখ করতে চাই। এনসিপির সঙ্গে নির্বাচনী জোট করার কয়েকদিন পর দেয়া এই সাক্ষাৎকারে ঐক্যের সরকার বিষয়ে জামায়াত আমির শফিকুর রহমান রয়টার্সকে বলেন, আমরা অন্তত 5 বছর দেশকে স্থিতিশীল দেখতে চাই। দলগুলো যদি এক জায়গায় আসে তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব। আমি আরেকটু উল্লেখ করতে চাই সেই প্রতিবেদনের বিষয়ে। আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। এখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই। আমি শাহ মাহফুজুল হককে দিয়ে শুরু করতে চাই। এখানে দুটি বিষয় আছে, একটি ভারতের সঙ্গে কূটনীতির একটি বিষয়, আরেকটি হচ্ছে ঐক্যের সরকারের কথা তিনি বলেছেন। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে 21 টেলিভিশনের যারা শ্রোতামণ্ডলী আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহ আলোচক আব্দুল তুষার ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। যে বিষয়ে আপনি নিয়ে আসলেন যে ঐক্যের সরকার চায় জামাত, আমি মনে করি যে এটা একটা ভালো পজিটিভ এবং আসলে যে অবস্থা আমাদের এখন বর্তমান বাংলাদেশের, বিশেষ করে বিগত 17 বছর ফেসিবাদ যেভাবে বাংলাদেশকে আষ্টে ফিষ্টে বেঁধে ফেলেছিল এবং যেভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো, আমরা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, আপনি সেটা দুর্নীতি দমন কমিশন বলেন, সেটা হচ্ছে যে বিচারালয় বলেন, এবং হচ্ছে যে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রতিষ্ঠান যেগুলো স্বায়ত্তশাসিত, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি হয়েছে, মানে এক ব্যক্তির শাসন বা এক ব্যক্তির ইশারায় সব কিছু পরিচালিত হয়েছে। একটা দেশের মানে মূল যে স্তম্ভ সেগুলো সবগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি আপনি দেখেন, এখন বাংলাদেশের অর্থনীতি যে দিকে চলে গেছে, যে এখানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, দুর্নীতির মাধ্যম দিয়ে পুরো দেশ মানে প্রত্যেকটা বিভাগ এবং দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এরকম একটা প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে আজকে মানুষের যে প্রত্যাশা এবং হচ্ছে যে অর্থনৈতিক যেই চাপ এবং সামগ্রিকভাবে বহির্বিশ্বের যে চাপ, সার্বিকভাবে আমি মনে করি যে আগামীতে যে সরকারই গঠিত হোক না কেন, যারাই ক্ষমতায় আসুক না কেন নির্বাচনের মাধ্যমে, তাদেরকে এককভাবে দেশ পরিচালনা করাটা কঠিন হবে। বিশেষ করে সেক্ষেত্রে যদি হয় সাংঘর্ষিক রাজনীতি, যে সরকারি দল সরকার গঠন করলো, সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করলো, বিরোধী দল আন্দোলন সংগ্রাম শুরু করলো, এবং দেশে এভাবে যদি একটা সাংঘর্ষিক একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে দেশের জন্য, জাতির জন্য অনেক বেশি ক্ষতিকর হবে। সেই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে
আমাদের আমিরে জামাত যেটা বলেছেন, শুরু থেকে বলে আসছেন যে জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে, আমাদেরকে ভোট দেয়, নির্বাচিত করে, আমরা সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ একটা সরকার গঠন করে, জাতীয় সরকার গঠন করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বিএনপির সঙ্গে আসলে দূরত্বটা কোথা থেকে শুরু আসলে? জি, বিএনপির সাথে আসলে দূরত্ব এখানে কয়েকটা বিষয় আছে। প্রথম একটা বিষয় হচ্ছে যে ধরেন আগে বিরোধী দল, সরকারি দল ছিল আওয়ামী লীগ, বিরোধী দল ছিল বিএনপি এবং জামাত। তো তাহলে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য সেখানে ঐক্যবদ্ধ থাকাটা জরুরি ছিল এবং সময়ের দাবি ছিল, মানুষের এটা চাওয়া ছিল। সেই প্রেক্ষিতে জামাত ইসলামী এবং বিএনপি ঐক্যবদ্ধভাবে 2001 সালে নির্বাচন করেছে, এরপর হচ্ছে সরকার গঠন করেছে, এরপরে বিরোধী দল হিসেবে মাঠে ভূমিকা রেখেছে, আন্দোলন করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জেল জুলুম নির্যাতন বা সব কিছু সাহায্য করেছে। তো সেরকম প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে আসলে এখন যেহেতু মূল শক্তি আওয়ামী লীগ নাই, তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন কার বিরুদ্ধে ঐক্য করবে বা কিসের জন্য মানে ঐক্যবদ্ধ থাকবে? এখানে তো একটা আমি মনে করি এই যে জামাত এবং বিএনপির যে এখন যে অবস্থান, যদি এটা পারস্পরিক এক সাংঘর্ষিক পর্যায়ে না গিয়ে এখন যে অবস্থাটা আছে এটা যদি থাকে, এটা দেশের জন্য ভালো। যে আওয়ামী লীগ যে নাই, এটা তো এখন মানুষ ফিল করতেছে না। আওয়ামী লীগ বলছিলাম সাংঘর্ষিক অবস্থার দিকে কেন দুই দলকে যেতে হচ্ছে একসময় না। একটা রাজনীতি যখন আপনি করবেন, আপনি যখন সরকার, আপনার একটা পলিসি আছে, আপনার একটা বক্তব্য আছে, আমার একটা পলিসি আছে, আমার একটা বক্তব্য আছে, তখন তো একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে, এটা স্বাভাবিক। তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, আপনি নিশ্চয়ই বক্তব্য দুটি শুনেছিলেন জামায়াত আমিরের, একটি যেটি হচ্ছে নির্বাচন জানেন কবে এই আলাপ হয়েছিল ভারতীয় কূটনীতিবিদ বা ভারতীয় প্রতিনিধিদের সাথে? এটি অসুস্থ হওয়ার পরে তিনি বলছেন। তার মানে বেশ কয়েক মাস। তো এত মাস ধরে এটা গোপন থাকলো কেন? কেউ জিজ্ঞেস করে না সেজন্য? মানে আমি বুঝি নাই। উনি তো এটা গোপন রেখেছেন। এটি আমিও বুঝতে পারছি না আসলে। এতদিন গোপন রেখে হঠাৎ ওনার মনে হয়েছে যে এখন এটা বলতে হবে, উনি রয়টার্সকে বলেছেন। ভারতীয় কূটনীতিক বলছেন যে এটি গোপন রাখতে হবে। হ্যাঁ, তার মানে উনি ওই কথা শুনেছেন, তাই না? ওই কথাটি আমল করেছেন। কারণ গোপন চুক্তি খারাপ হলে যে কোনো গোপন কথাই খারাপ, নাকি শুধু চুক্তি গোপন হলে খারাপ আর অন্য কথা ভালো? কথা বলা হয় না না, গোপন চুক্তি খারাপ না ভাই। না, বলছি না, গোপন চুক্তি খারাপ না। আপনি আমাকে বলেন গোপন চুক্তি খারাপ না ভালো? না, বলছি যে এখানে চুক্তির কোনো কথা বলা হয়েছে। আসেন, আপনি আমাকে শুধু এইটুকু বলেন যে গোপন চুক্তি ভালো না খারাপ? না, অবশ্যই গোপন চুক্তি খারাপ। তার মানে চুক্তির কথা গোপন রাখলে খারাপ, কিন্তু গোপনীয়তার জন্য যদি কথা দেওয়া হয় সেটাও একটা চুক্তি, অলিখিত চুক্তি, এটা ওয়াদা যে আমি আপনার কথা গোপন রাখবো, উনি সেটা রেখেছেন, তাই না? তো তার মানে কিছু কথা থাকে গোপনে, কিছু কথা থাকে আপনে, আর কিছু কথা যায় জাপানে, যেমন রয়টার্সের কাছে চলে গেছে বিদেশে। এইবার আসেন, গণতন্ত্র কি ঐক্যের সরকার চায়? গণতন্ত্র ঐক্যের সরকার চায় না। গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসন চায়। আপনি যখন প্রশ্নের উত্তর দিবেন তখন বলবেন যে আমাদের তো 30% হয়েছে, 26% হয়েছে, আমরা অনেক শক্তি সঞ্চয় করেছি। তাহলে সেই শক্তির পরীক্ষা না দিয়ে কেন ঐক্য? এর কারণ হচ্ছে যদি কোনো কারণে পরাজয় আসে তাহলে সরকারের ভাগবাটোয়ারাটা পাওয়ার ইচ্ছা। কারণ সরকারের বিভিন্ন জায়গাতে, প্রশাসনের সব জায়গায় দলীয়করণ হয়েছে। অতীতের দলীয়করণের যে সংস্কৃতি সেটা দূর হয় নাই। আধিপত্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদ বিরোধী বলেন অথবা নয়া আধিপত্যবাদের একটি দলীয়করণ হয়েছে। আমরা চেয়েছি মেধার শাসন, আমরা চেয়েছি মেধার লড়াই হবে। আমরা বলেছি কোটা না মেধা, কোটা না মেধা, মেধা মেধা। তাহলে মেধা মেধা বাদ দিয়ে কি হলো? এক ধরনের দলের সমর্থকদেরকে সমস্ত পজিশনে বসিয়ে দিয়ে বলা হলো ওনারাই মেধাবী এবং ওনারাই নিরপেক্ষ। ঘটনা তো তা নয়। দলের বিপরীতে দল যদি আসে তাহলে সেটা মেধার প্রতি জাজমেন্ট করা হলো না। বিএনপির সময় যে সচিব চাকরি পেয়েছেন, যে সচিব পরীক্ষা দিয়ে, সচিবের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, মেধার পরীক্ষা যে প্রথম হয়েছেন, সেই সচিবের চাকরি চলে গেছে, কারণ উনি শুধু আওয়ামী লীগের সময় প্রমোশন পেয়েছেন। এটা কোন যুক্তিতে? এটা দলীয়করণ না? এটা দলীয়করণ। এবং দলীয়করণের বিপরীতে দলীয়করণ যদি হয় তাহলে ওই যে ব্যাপারটা সেরকম দাঁড়ালো যে যেখানে ওল সেখানে তেঁতুল, তাই না? বনো ওল তেঁতুল। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এখন গণতন্ত্র তো ঐক্য চায় না, গণতন্ত্র চায় সংখ্যাগরিষ্ঠের শাসন। মানুষ ভোট দিবে একটা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য, আর মানুষের কাছ থেকে আপনি ক্ষমতায় যাবেন এই প্রতিশ্রুতি দিয়ে তারপরে বলবেন যে আমরা এখন ভাই ভাই মিলে দেশ শাসন করি, আমরা তোমরা, তোমরা আমরা। তাহলে আমি ডামি আর আমি তুমি তো একই হলো। ভোটাভুটি হলো, কিন্তু ভোটের পরে আমরা সব এক হয়ে ক্ষমতা ভাগ-বাটোয়ারা করলাম। এটা কোনোভাবেই গণতন্ত্রকে সুসংহত করবে না, বরং গণতন্ত্রকে বিপর্যস্ত করবে। কিছু লোক জনগণের ভোট নিয়ে তারপরে নিজেরা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী আসন ভাগাভাগি করবেন, মন্ত্রিত্ব ভাগাভাগি করবেন, পাওয়ার ভাগাভাগি করবেন। এটা তো সঠিক কাজ হবে না, বরং এইটা হবে ভোটের নাম দিয়ে পরে জোটের রাজনীতি।
সেটা তো ঠিক না। তারপরে আপনি বলেন সংঘর্ষ, এই শব্দটা বারবার আসছে। কিসের সাংঘর্ষিক অবস্থা? কার সাথে কার সংঘর্ষ? সবাই একই পক্ষ, সবাই জুলাই আন্দোলনের পক্ষে, সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে শুধু এনসিপি ছাড়া, এবং সকলেই জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ফলে সৃষ্ট যে সংস্কার, সেই সংস্কারগুলো আমি সেটি জানতে চাচ্ছিলাম আসলে সংঘর্ষ বা সংঘাত কেন আসবে? নির্বাচনের পরে সংঘর্ষ অথবা নির্বাচনের আগে সাংঘর্ষিক অবস্থান, এখানে কোনো সাংঘর্ষিক অবস্থান নাই, এখানে প্রতিদ্বন্দ্বিতার অবস্থান রয়েছে, এবং প্রতিদ্বন্দ্বিতা তো সঠিক। আপনি কি এটা মানবেন? ধরেন অলিম্পিকে দৌড় হচ্ছে, ওখানে 8 জন লোক দৌড়াচ্ছে, তারপরে যে দৌড়ে জিতলো সে বললো আসেন আমরা সবাই মিলে প্রাইজগুলো ভাগাভাগি করে নিই। ভাগাভাগি করে নিই, 3টা পুরস্কার আছে, আমরা 8 জনে ভাগাভাগি করব। তারপর ওনারা ভাগাভাগি করলেন, কেউ নিলেন প্রাইজের তলাটা, কেউ নিলেন প্রাইজের উপরেরটা, কেউ নিলেন ওই যে ভিক্টোরি স্ট্যান্ডটা, ওইটা নিয়ে বাড়িতে গেলেন, তাই না? কিন্তু এইভাবে তো গণতন্ত্র হয় না। গণতন্ত্র হবেই একটা দল শাসনভার গ্রহণ করবে এবং সে দায়িত্ব গ্রহণ করবে, সে ভালো আচরণ করবে, সঠিকভাবে দেশ পরিচালনা করবে, না পারলে 5 বছর হোক 3 বছর হোক, যখন জনগণ তাকে যেতে বলবে চলে যাবে। মধ্যবর্তী নির্বাচন হয় না? ব্যর্থ হলে কোনো দল মধ্যবর্তী নির্বাচন হবে, নির্বাচন হবে। এবং এই যে ঐক্যের সরকার হচ্ছে সম্পূর্ণভাবে নির্বাচনের যে এসেন্স বা নির্বাচনের যে মূল চেতনা, সেটার বিপরীতে যায়। তাহলে তো নির্বাচন করার কোনো দরকার নেই। আসলে আমরা সবাই মিলে একটা মিটিংয়ে বসে যেভাবে উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন সেভাবে সরকার তৈরি করে ফেলেন। অযথা এত রাষ্ট্রের খরচ করার দরকার কি? কোনো দরকার নেই। এইবার আসেন, এই যে 12-13 দল, 14-15 দল এক জায়গায় হচ্ছে দুই দিকেই, বৃহৎ 2টা দল ছাড়া আর দলগুলি কয়টা আসন পেয়েছে জীবনে? এরা জীবনেও নির্বাচনে জিতে নাই। এখন এদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করার জন্য জনগণ ভোট দিবে কি কারণে? কি জন্য? জনগণ যে জোট সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে, যদি পান তারপর সরকার গঠন করবেন। কিন্তু আলটিমেটলি যদি এইভাবে হয়, ঐক্যের সরকার তৈরি করবে, তাহলে যে ছোট মোটো যেগুলো আছে সেগুলো এসে একটা সিট জিতে এসে বলবে আমি মন্ত্রী চাই, আমি তো জোটে ছিলাম। আমি মনে করি এটাও ঠিক হবে না। কোনো একটা দলকে দায়িত্ব গ্রহণ করতে হবে বাংলাদেশ চালানোর জন্য, অথবা কোনো একটি নির্দিষ্ট জোটকে, এবং তাদেরকে প্রমাণ করতে হবে তাদের দক্ষতা, মেধা এবং যোগ্যতা। না হলে আমরা সারা জীবন বসে থাকবো, কবে এই ভাগাভাগি শেষ হবে, তারপরে আমরা প্রকৃত অর্থে ভালো স্টেটসম্যান পাবো, মেধাবী শাসক পাবো, দলীয়করণ চায় না কিন্তু মেধাকে চায় এমন সরকার পাবো। এইবার আসেন, আরেকটা মজার কথা আমরা একটু আগে শুনেছি, বিএনপি আর জামাতের যে ঐক্য হয়েছিল এটা নাকি আওয়ামী লীগ ছিল বলে হয়েছিল, মানে আওয়ামী লীগ না থাকলে এই ঐক্যের দরকার ছিল না। তার মানে এটা আদর্শিক ছিল না, ওইটা আওয়ামী লীগ ঠেকানোর ঐক্য ছিল। আবার এখন যে ঐক্য হচ্ছে, অবশ্যই উনি স্বীকার করেছেন, তাহলে এখন যে ঐক্য হচ্ছে সেটাও আবার বলছে এটা নির্বাচনের ঐক্য, এটাও কিন্তু আসলে আদর্শিক ঐক্য না। তার মানে জামাত কখনোই আদর্শিক ঐক্য করে না, সবসময় নির্বাচনে জেতার জন্য, এরে ঠেকানোর জন্য, ওরে ঠেকানোর জন্য ঐক্য করে।